2025 সাল পৃথিবীর বুকে নেমে এসেছে এক ভয়ঙ্কর বিপদ। এমন এক বিপদ যা মানুষ আগে কখনো দেখেনি। বিশাল এক পাহাড়িয়া দানব, যাকে সবাই ট্রোল বলে ডাকে, সে একের পর এক শহর ধ্বংস করে এগিয়ে আসছে। সেনাবাহিনী তাদের বড় বড় কামান, মিসাইল সব ব্যবহার করে ফেলেছে, কিন্তু এই দানবের গায়ে একটা আঁচড়ও কাটতে পারেনি। দানবটার শক্তি মানুষের কল্পনার বাইরে। যখন সবাই বাঁচার আশা ছেড়ে দিয়েছে, ঠিক তখনই মানুষ খুঁজে পায় এক অদ্ভুত সাহায্যকারীকে। কিন্তু সেটা কি মানুষকে বাঁচাতে পারবে, নাকি পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে? চলুন মূল গল্পে ঢুকে দেখা যাক আসলে কি ঘটেছিল। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই নোরা নামের এক বিজ্ঞানীকে। সে বায়োজেনেটিক্স বা জীববিজ্ঞানের একজন বড় পণ্ডিত, কিন্তু মানুষের ভিড়ভাট্টা তার একদম পছন্দ না। তাই সে নরওয়ের সীমান্তের কাছে হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে একা একা বসবাস করে। একদিন তার এই নির্জন বাড়িতে এক অনাকাঙ্ক্ষিত অতিথি এসে হাজির হয়। লোকটা এসে পেছন থেকে নোরাকে আক্রমণ করার চেষ্টা করে। নোরা নিজেকে বাঁচাতে পাল্টা আক্রমণ করে বসে। ধস্তাধস্তির এক পর্যায়ে লোকটার মাথার শীতের টুপিটা খুলে যায়, আর তখনই নোরা চমকে ওঠে। এ তো আর কেউ নয়, এ হচ্ছে তার পুরনো বন্ধু জেসন। জেসন তাকে মারতে আসেনি, সে এসেছে তাকে ফিরিয়ে নিয়ে যেতে। জেসন জানায় দেশের জাতীয় গবেষণা কেন্দ্রে একটা বিশাল ঝামেলা হয়েছে, এবং সেটা সমাধান করতে নোরার মতো একজন এক্সপার্টকেই দরকার। শুরুতে নোরা কিছুতেই রাজি হচ্ছিল না। সে তার এই শান্ত জীবন ছেড়ে কোথাও যেতে চায় না। কিন্তু জেসন যখন তাকে বলল যে তাদের গবেষণাটা আসলে পাহাড়িয়া দানব বা ট্রোলদের নিয়ে, তখন নোরার চোখ চকচক করে উঠল। ছোটবেলা থেকেই সে এসব নিয়ে আগ্রহী ছিল, তাই আর দেরি না করে সে জেসনের সাথে রওনা হয়ে গেল। হেলিকপ্টারে করে যাওয়ার সময় নোরা বারবার জেসনকে জিজ্ঞেস করতে থাকে আসলে ঘটনাটা কি, কিন্তু জেসন মুখ খোলে না। সে একটা রহস্যময় ভাব নিয়ে থাকে, আর নোরাকে দিয়ে একটা গোপন দলিলে সই করিয়ে নেয়, যাতে সে এই প্রজেক্টের কথা বাইরে কাউকে না বলে। কিছুক্ষণ পর তাদের হেলিকপ্টার গিয়ে নামে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্রের কাছে। কিন্তু এটা শুধু বিদ্যুৎ কেন্দ্র নয়, এর নিচে লুকিয়ে আছে অনেক বড় রহস্য। সেখানে নামার পর কয়েকজন বড় বড় বিজ্ঞানী তাদের স্বাগত জানায়। এরপর তারা নোরাকে নিয়ে মাটির অনেক গভীরে একটা গোপন ল্যাবরেটরিতে যায়। সেখানে ঢোকার জন্য যখন বিশাল লোহার দরজাটা খোলা হলো, নোরার চোখ কপালে উঠে গেল। সে দেখল বিশাল চত্বরের মাঝখানে পাহাড়ের মতো উঁচু একটা দানব দাঁড়িয়ে আছে। দানবটা এতই বড় যে তার পায়ের কাছে দাঁড়িয়ে থাকা মানুষগুলোকে মনে হচ্ছিল ছোট ছোট পিঁপড়ের মতো। সেখানকার একজন বিশেষজ্ঞ নোরাকে বুঝিয়ে বলল এই ট্রোলটাকে তারা 100 বছরেরও বেশি আগে এই অবস্থায় পেয়েছিল। একে নিয়ে গবেষণা করার জন্য তারা পুরো একটা পাহাড় খুঁড়ে ফেলেছে। এমন সময় সেখানে আসেন মেরি নামের এক মহিলা, যিনি এই পুরো প্রজেক্টের বস। জেসন এবার আসল সমস্যার কথা খুলে বলল। তারা এত বছর ধরে চেষ্টা করেও এই দানবটার বিষয়ে নতুন কিছু জানতে পারেনি, এমনকি এটাকে জাগিয়েও তুলতে পারেনি। সরকার এখন বিরক্ত হয়ে এই প্রজেক্ট বন্ধ করে দিতে চাইছে। কিন্তু জেসনরা বিশ্বাস করে নোরা হয়তো কোনো উপায় বের করতে পারবে। নোরা দানবটার দিকে ভালো করে তাকালো। তার মনে হলো এটা কোনো মরা পাথরের মূর্তি নয়। সে বুঝতে পারল দানবটা আসলে জীবিত, শুধু গভীর ঘুমে আচ্ছন্ন। পাশের বিজ্ঞানীরাও মাথা নেড়ে সায় দিল। তারা মেশিনে পরীক্ষা করে দেখেছে দানবটা শরীরে খুব ধীর লয়ে হলেও হৃদস্পন্দন চলছে, মানে এর ভেতরে একটা বিশাল হৃৎপিণ্ড আছে। সেনাবাহিনী নিরাপত্তার জন্য দানবটার চারপাশে অনেকগুলো বড় বড় আল্ট্রাভায়োলেট বা অতি বেগুনি লাইট বসিয়ে রেখেছে, কারণ ট্রোলরা সূর্যের আলো বা তীব্র আলো সহ্য করতে পারে না। এতে তারা দুর্বল হয়ে পড়ে। জেসন নোরাকে নিয়ে দোতলা একটা রুমে গেল। সেখানে একটা পুরনো জরাজীর্ণ কাগজের টুকরো রাখা ছিল। ওটা পরে জানা গেল অনেক কাল আগে কিভাবে রাজা ওলাফ এই ট্রোলদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছিলেন। বিজ্ঞানীরা তখন তাদের আসল ভয়ের কথা জানালো। তারা প্রমাণ পেয়েছে যে এই ট্রোল একা নয়, এদের পুরো একটা প্রজাতি বা বংশ আছে। যদি এদের দমন করার উপায় এখনই বের করা না যায়, তাহলে পুরো দেশ বা পৃথিবী বিপদে পড়বে। সব শুনে নোরার মাথায় বিশাল চাপ পড়ল। সে একটু একা থাকতে চাইল। বাথরুমে যাওয়ার কথা বলে সে রুম থেকে বেরিয়ে সোজা সেই দানবটার কাছে চলে গেল। লিফটে করে সে লোহার কাঠামোর ওপর দিয়ে দানবটার মুখের একদম কাছে পৌঁছে গেল। দানবটার বিশাল চেহারা দেখে যে কেউ ভয় হার্ট অ্যাটাক করবে, কিন্তু নোরা ভয় পেল না। সে পরম মমতায় দানবটার কপালে হাত রাখল। এরপর চোখ বন্ধ করে খুব নিচু স্বরে একটা সুর করে গান গাইতে শুরু করলো। ওদিকে নিচে থাকা গার্ডরা কফি খেতে গিয়েছিল।
তারা ফিরে এসে মনিটরে দেখল দানবটার হার্টবিট বা হৃদস্পন্দন হঠাৎ করে বেড়ে যাচ্ছে। নোরা নিজেও ভাবতে পারেনি তার গান এই বিশাল দানবকে জাগিয়ে তুলবে। হঠাৎ দানবটা নড়ে উঠল, তার বিশাল চোখ মেলে তাকালো। নিচের বিজ্ঞানীরা হতভম্ব হয়ে গেল। তারা এতদিন এটাই চাইছিল, কিন্তু এখন যখন দানবটা জেগে উঠল তখন তারা ভয়ে জমে গেল। দানবটার শক্তি তাদের কল্পনার বাইরে। সে তার গায়ের সব মোটা মোটা লোহার শিকল কাগজের মতো ছিঁড়ে ফেলল। বিজ্ঞানীরা চিৎকার করে বলল লাইটগুলো অন করতে, কিন্তু মেরি নামের ওই মহিলা ভয় পেল যে বেশি আলো দিলে দানবটা মারাও যেতে পারে। এই নিয়ে তাদের মধ্যে হুড়োহুড়ি লেগে গেল। ধাক্কা লেগে টেবিলের ওপর রাখা কফি গিয়ে পড়ল ইলেকট্রিক বোর্ডের ওপর। সাথে সাথে শর্ট সার্কিট হয়ে সব লাইট দপ করে নেমে গেল। অন্ধকার হয়ে গেল চারপাশ। সুযোগ পেয়ে দানবটা আরো ক্ষেপে গেল। সে একটা বিশাল হুঙ্কার দিয়ে নোরাকে ধাক্কা মেরে ফেলে দিল। ভাগ্য ভালো, নোরা একটা লোহার খাঁচার উপর গিয়ে পড়ল, তাই সে বেঁচে গেল। ল্যাবের সবাই যান নিয়ে পালানোর চেষ্টা করল। দানবটা মাটির নিচে ল্যাব ভেঙে সোজা উপরের দিকে উঠে এলো। পাহাড় ভেঙে যখন সে বাইরে বেরিয়ে এলো তখন সে একটু বিভ্রান্ত হয়ে এদিক সেদিক তাকালো। তারপর সে পশ্চিম দিকের সমুদ্র উপকূলের দিকে হাঁটতে শুরু করলো। এই খবর বাতাসের বেগে ছড়িয়ে পড়ল। সবাই ভয়ে কাঁপছে। বিজ্ঞানীরা আর নোরা দ্রুত কাছের একটা বিমান ঘাঁটিতে চলে গেল। সেখানে নোরার দেখা হলো কর্নেল ক্রিসের সাথে। ক্রিস নোরার পুরনো পরিচিত এবং সে আগেও ট্রোলদের সাথে যুদ্ধ করেছে। তারা সবাই মিলে একটা কনফারেন্স রুমে ঢুকলো। সেখানে দেশের প্রধানমন্ত্রীও হাজির ছিলেন। সবার মুখে একটাই কথা, দানবটা এখন নিয়ন্ত্রণের বাইরে, একে থামাতেই হবে। প্রজেক্টের প্রধান মেরি তখনও বলছিল দানবটাকে না মেরে জীবিত ধরতে, যাতে গবেষণা করা যায়। নোরা অবাক হয়ে গেল। মানুষ মারা যাচ্ছে আর এরা গবেষণার চিন্তা করছে। প্রধানমন্ত্রী সোজা জানিয়ে দিলেন দেশের মানুষের জীবন আগে। তিনি বিমান বাহিনীকে নির্দেশ দিলেন দানবটাকে থামানোর জন্য। অভিযানের দায়িত্বে থাকলো কর্নেল ক্রিস। সে বেশ কনফিডেন্ট ছিল, কারণ তাদের কাছে নতুন সব অস্ত্র আছে। হেলিকপ্টারে করে তারা রওনা দিল। দৃশ্যপট বদলে গেল একটা স্কি রিসর্টে। সেখানে পর্যটকরা রাতেও আনন্দ করছিল, পার্টি করছিল। হঠাৎ মাটি এমনভাবে কাঁপতে শুরু করলো যেন ভূমিকম্প হচ্ছে। সবাই গান বাজনা থামিয়ে দাঁড়িয়ে পড়ল। ঠিক তখনই বারের ছাদ ভেঙে একটা বিশাল মাথা উকি দিল। ট্রোলটা সেখানে হাজির। কিন্তু মানুষ কত বোকা দেখুন, তারা ভয় পাওয়ার বদলে মোবাইল বের করে দানবটার ছবি তুলতে আর ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়ল। দানবটা হয়তো এতে অপমানিত বোধ করল। সে গর্জন করে সামনে থাকা একজনকে ধরে মুখে পুরে দিল। এবার শুরু হলো আসল আতঙ্ক। সবাই জান নিয়ে পালাতে লাগলো। দানবটা আরো কয়েকজনকে খেয়ে ফেলল। ঠিক সেই সময় সেনাবাহিনীর হেলিকপ্টার সেখানে পৌঁছালো। ক্রিসের নির্দেশে তারা সব হেলিকপ্টার থেকে একসাথে তীব্র আলো ফেলল দানবটার ওপর। আলোর তাপে দানবটার চামড়া পুড়তে শুরু করলো। দানবটা যন্ত্রণায় কাতরাতে লাগলো। কিন্তু এই প্ল্যানে একটা বড় সমস্যা ছিল। আলো ফেলার জন্য হেলিকপ্টারগুলোকে দানবটার খুব কাছে যেতে হচ্ছিল। এই সুযোগে দানবটা রাস্তার পাশ থেকে একটা বিশাল বিদ্যুতের খুঁটি তুলে নিল। তারপর সেটা দিয়ে বাড়ি মেরে একটা হেলিকপ্টার নামিয়ে ফেলল। চোখের সামনে নিজের সঙ্গীদের মরতে দেখে ক্রিস ভীষণ রেগে গেল। সে জীবন বাজি রেখে লড়াই করতে চাইল, কিন্তু দানবটা হঠাৎ যুদ্ধ থামিয়ে সেখান থেকে চলে গেল। সেনাবাহিনী ব্যর্থ হলো। অনেক সাধারণ মানুষ মারা গেল। সবাই যখন হতাশ, তখন নোরা একটা অদ্ভুত জিনিস খেয়াল করল। দানবটা এলোমেলোভাবে মানুষ মারছে না। সে একটা নির্দিষ্ট রাস্তা ধরে পশ্চিম দিকেই যাচ্ছে। নোরার মনে হলো এই দানবটার সাথে যদি কথা বলা যেত, হয়তো তাকে বোঝানো যেত। কিন্তু মেরি বলল ট্রোলদের ভাষা তো কেউ জানে না। নোরা হাল ছাড়ল না। সে তার টিমকে নিয়ে একটা নিষিদ্ধ সামরিক এলাকায় গেল। বরফের পাহাড় ডিঙিয়ে তারা একটা গোপন গুহায় প্রবেশ করলো। নোরা জানতো এখানে কি আছে। গুহার গভীরে গিয়ে তারা দেখল জায়গাটা অদ্ভুত সব পাথরের স্তম্ভ দিয়ে ঘেরা। নোরা বলল প্রাচীনকালে রাজারা এখানে ট্রোলদের বাচ্চাদের টোপ হিসেবে ব্যবহার করে বড় ট্রোলদের ফাঁদে ফেলত। নোরা ট্রোলের শরীর থেকে পাওয়া একটা বিশেষ পাথর দিয়ে দেয়ালে শব্দ করল। সে শব্দের প্রতিধ্বনি শুনে গুহার ভেতর থেকে একটা ছোট ট্রোল উঁকি দিল। ছোট মানে মানুষের চেয়ে অনেক বড়, কিন্তু আসল দানবটার চেয়ে ছোট। নোরা সবাইকে নড়াচড়া করতে মানা করল। এই ট্রোলটা বেশ শান্ত। নোরা অনেক আগে একে খুঁজে পেয়েছিল। সে আলতো করে ট্রোলটার গায়ে হাত বুলিয়ে গান গাইতে লাগলো। ট্রোলটাও শান্ত হয়ে গেল। বোঝা গেল এদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক আছে। নোরা তখন ট্রোলটাকে মানুষের ভাষায় বোঝানোর চেষ্টা করল যে বাইরে অনেক বিপদ। সে চাইল এই ছোট ট্রোলটা যেন বড় দানবটাকে বুঝিয়ে থামায়। এরপর তারা সেই ছোট ট্রোলটাকে নিয়ে বড় দানবটার রাস্তার সামনে গিয়ে দাঁড়ালো। নোরা ইশারা করতেই ছোট ট্রোলটা বেরিয়ে এলো। বিশাল দাড়িওয়ালা দানবটা তাকে দেখে থমকে দাঁড়ালো, কিন্তু তার চোখে কোনো মায়া ছিল না। ছোট ট্রোলটা তাকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু বড় দানবটা উল্টো রেগে গেল।
তাদের আলোচনা ব্যর্থ হলো। রাগের চোটে বড় দানবটা বরফের ওপর জোরে আঘাত করল। পুরো বরফের স্তর ভেঙে গেল। নোরা গড়িয়ে নিরাপদ জায়গায় সরে গেল বটে, কিন্তু বেচারা ছোট ট্রোলটা ফাটল দিয়ে সোজা নিচে বরফ শীতল পানিতে পড়ে গেল। নোরা তাকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু ক্রিস তাকে জোর করে টেনে হেলিকপ্টারে তুলে নিল। চোখের সামনে নিজের বন্ধু ট্রোলটাকে ডুবে যেতে দেখে নোরা খুব কষ্ট পেল, কিন্তু দুঃখ করার সময় নেই। মেরি ম্যাপ দেখে বলল দানবটা আসলে একটা তীর্থযাত্রায় যাচ্ছে। তার গন্তব্য হলো পবিত্র শহর ট্রনহেইম। অনেককাল আগে রাজা ওলাফ এই শহরে ট্রোলদের হত্যা করেছিলেন এবং তাদের রাজধানী দখল করেছিলেন। দানবটা আসলে প্রতিশোধ নিতে সেই পুরনো রাজধানীর দিকেই যাচ্ছে। সবাই দ্রুত ট্রনহেইম শহরে গেল। সেখানে একটা বিশাল পুরনো চার্চ বা গির্জা আছে। তারা সেই চার্চের নিচে গোপন কুঠুরিতে ঢুকল। সেখানে রাজা ওলাফের অনেক পুরনো জিনিসপত্র রাখা ছিল। দেয়ালে আঁকা ছবি আর ধাঁধা সমাধান করে তারা একটা গোপন দরজা খুঁজে পেল। দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখল রাজা ওলাফের কফিন। ঢাকনা খুলতেই সবাই অবাক। শত শত বছর পরেও ওলাফের লাশ পচেনি, আর তার হাতের বিশাল তলোয়ারটাও চকচক করছে। ক্রিস বুঝল এটা রূপার তৈরি তলোয়ার, তাই মরিচা ধরেনি, আর রূপা ট্রোলদের ক্ষতি করতে পারে। রাজা ওলাফের কোমরে তারা একটা ম্যাপের বাকি অংশ পেল। সেটা গবেষণা করে জানা গেল রাজা ওলাফ চেয়েছিলেন ট্রোলদের ছেড়ে দিতে, কিন্তু চার্চের লোকেরা জোর করে ট্রোলদের মেরে ফেলেছিল। তাই দানবটা এখন ফিরে এসেছে পুরো শহর আর চার্চ ধ্বংস করতে। একদম সময় নেই। প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন পুরো শহর খালি করতে, কিন্তু এত অল্প সময় এত মানুষকে সরানো অসম্ভব। নোরা আর তার দল ঠিক করলো তারা শেষবারের মতো লড়াই করবে। সাধারণ বন্দুক বোমায় কাজ হবে না। তারা ঠিক করলো সূর্যের আলো, ওলাফের রূপার তলোয়ার আর পবিত্র পানি বা হোলি ওয়াটার ব্যবহার করবে। পরীক্ষায় দেখা গেছে পবিত্র পানি দানবটার চামড়া পুড়িয়ে দিতে পারে, আর যেহেতু এটা পবিত্র শহর তাই চার্চে প্রচুর পবিত্র পানি আছে। চার্চের ফাদার আর সাধারণ মানুষের সাহায্যে তারা ড্রাম ভর্তি পবিত্র পানি চার্চের সামনে জড়ো করল। সৈন্যরা চারপাশে ফাঁদ পাতল। সন্ধ্যা হতেই দানবটা শহরের সীমান্তে চলে এলো। তার বিশাল পায়ের চাপে রাস্তাঘাট ভাঙতে শুরু করলো। ক্রিস সংকেত দিল। জেসন চার্চের বিশাল ঘণ্টা বাজাতে শুরু করলো। ঘণ্টার বিকট শব্দে দানবটা কানে হাত দিয়ে যন্ত্রণায় ছটপট করতে লাগলো। সৈন্যরা তখন পবিত্র পানি ভরা কামানের গোলা মারতে শুরু করলো। দানবটা শুরুতে আঘাত পেল, কিন্তু সে এত সহজে হার মানার পাত্র নয়। সে রেগে গিয়ে একটা বিশাল গাছ ছুঁড়ে মারল চার্চের দিকে। গাছটা লেগে ঘণ্টাটা ভেঙে চুরমার হয়ে গেল। শব্দ থেমে যাওয়ায় দানবটা আবার এগিয়ে এলো। ক্রিস তখন তাদের তৈরি করা মেইন ফাঁদটা চালু করলো। বিকট বিস্ফোরণের সাথে প্রচুর পবিত্র পানি দানবটার গায়ে ছিটকে পড়ল। দানবটার গায়ে আগুন ধরে গেল। সবাই ভাবল কাজ হয়েছে, কিন্তু অবাক কাণ্ড, দানবটার শরীর নিজে নিজেই সেরে উঠল আর আগুন নিভে গেল। সবাই হতাশ হয়ে পড়ল। পবিত্র পানিও কাজ করছে না। ঠিক তখনই দূর থেকে একটা পরিচিত গর্জন শোনা গেল। সেই ছোট ট্রলটা, সে মরেনি, সে ফিরে এসেছে মানুষকে সাহায্য করতে। দুই দানবের মধ্যে শুরু হলো ধুমধুমাল লড়াই। তাদের লড়াইয়ে শহরের বড় ব্রিজটা ভেঙে গেল, কিন্তু ছোট ট্রোলটা বড়টার সাথে শক্তির বিচারে পারছিল না। বড় দানবটা তাকে মেরে প্রায় শেষ করে দিচ্ছিল। নোরা বুঝল বাইরে থেকে মেরে লাভ নেই। মেরির মনে পড়ল দানবটার দুর্বলতা হলো তার হৃৎপিণ্ড। জেসন তখন একটা পাগল করা বুদ্ধি দিল। সে বলল যদি পবিত্র পানি দানবটার পেটের ভেতরে ঢোকানো যায় তাহলে কাজ হতে পারে। নোরা দেখল ছোট ট্রোলটা আর টিকতে পারছে না। সে রাজি হলো। সে আর মেরি মিলে গোলা বর্ষণ করে দানবটার মনোযোগ সরানোর চেষ্টা করলো। এই ফাঁকে জেসন একটা হেলিকপ্টার করে পবিত্র পানির বড় একটা ড্রাম নিয়ে আকাশে উড়ল। প্ল্যান ছিল ড্রামটা দানবটার মুখে ফেলে রিমোট দিয়ে বিস্ফোরণ ঘটানো, কিন্তু কপাল খারাপ। হেলিকপ্টার আকাশে উঠতেই রিমোটটা নিচে পড়ে গেল। ক্রিস ওয়্যারলেসে জানালো এখন আর রিমোট দিয়ে হবে না, হাত দিয়ে বোমার পিন টেনেই বিস্ফোরণ ঘটাতে হবে। কিন্তু তার মানে হলো নিশ্চিত মৃত্যু। জেসন একবার নিচে তাকালো। ছোট ট্রোলটা মার খাচ্ছে, শহর ধ্বংস হয়ে যাচ্ছে। জেসন তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিয়ে নিল। সে ক্রিসকে বলল হেলিকপ্টারটা সোজা দানবটার মাথার উপর নিতে। দানবটা যখন গর্জন করার জন্য বিশাল হাঁ করলো, জেসন পবিত্র পানির ড্রাম জড়িয়ে ধরে সোজা ঝাঁপ দিল দানবটার মুখের ভেতর। পড়ার সময় সে বোমার পিনটা খুলে দিল। চারপাশ অন্ধকার হয়ে গেল। দানবটা জেসনকে গিলে ফেলার পরপরই তার পেটের ভেতর বিশাল বিস্ফোরণ ঘটল। দানবটার শরীর ভেতর থেকে গলে যেতে শুরু করলো। সে যন্ত্রণায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। ছোট ট্রলটা উঠে দাঁড়ালো। সে দেখল তার শত্রু শেষ। অবশেষে বিপদ কাটল, কিন্তু এর জন্য জেসনকে জীবন দিতে হলো। কয়েকদিন পর নোরা আবার তার সে বরফের কুড়ে ঘরে ফিরে গেল। হঠাৎ একদিন মাটি কাঁপতে শুরু করলো। সে বাইরে বেরিয়ে দেখলো তার সে বন্ধুর ছোট ট্রোলটা পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। সে আর এখন আর একা নয়, হয়তো নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে। গল্পটা এখানেই শেষ। তবে যাওয়ার আগে একটা কথা বলি, এই মুভিতে লজিক বা যুক্তি খুঁজতে যাবেন না, কারণ পবিত্র পানি বা রূপা দিয়ে সাধারণত ভ্যাম্পায়ার বা ওয়্যারওলফ মারা হয়, ট্রলদের নয়। কিন্তু মুভি বলে কথা। আর শেষমেশ দানবটা যেভাবে মারা গেল দেখে মনে হলো খাবার বলায় আটকে মারা গেছে। যাই হোক, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং গল্পের কাহিনীটা সহজ মনে হয় তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। পরের ভিডিওটা মিস করো না, এখনই সাবস্ক্রাইব করে রাখো।